স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। How dare you to do that? How dare you? আলো ব্যথায় চোখ বন্ধ করে নিল। দেয়ালের সাথে পিঠের হাড়ে ও কি পরিমাণ ব্যথাটা পেয়েছে তা কেবল ওই জানে। ওর হাতও রীতিমতো ছিঁড়ে নিচ্ছে তুল্য। কাঁদতে কাঁদতে অতি কষ্টে চোখ মেলল আলো। তুল্যর বুকের চেকটা ঠেকিয়ে বলল, চেক সই করা আছে, অ্যামাউন্টটা বসিয়ে নিও। আজ বাবা আম্বুরির ফেরার আগেই আমার সম্মান আমার ফেরত চাই। তুল্যর হাত সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আলো। তুল্য নিচে পড়ে থাকা চেকটা দেখল, মাথা চেপে ধরে চিৎকার করে ওঠেও। হাতের নাগালে টেবিলে থাকা কাঁচের পেপার ওয়েটটা ছুঁড়ে মারে মেঝেতে। সশব্দে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সেটা। স্টিয়ারিং ধরে রাখা বাঁ হাতের কবজি থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত বেরোচ্ছে। এ নিয়ে যে কতবার তাথই সেই রক্ত ডলা মেরে মুছেছে তার হিসেব নেই, কিন্তু আবারও একই অবস্থা, রক্ত বেরোনো বন্ধই হচ্ছে না। জ্ঞান ফেরার পর এক মুহূর্ত দেরি করেনি ও। তুল্য কেন বিয়ে করেছে সে বিষয়ে শার্লিকে জানাবে বলে ফোন আর গাড়ির চাবি নিয়ে তৎক্ষণাৎই বেরিয়ে পড়েছে। আসার সময় ওয়াশরুমের ট্যাপ চালু রেখে এসেছে, যাতে ঘুম ভাঙলেও আলো ভাবে ও ওয়াশরুমে আছে। কিন্তু স্যালাইনের ইঞ্জেকশন খোলার সময় তাথই যে টান লাগিয়েছিল সেটা এদিক ওদিক হওয়ার ফল এটা। পুশ করা রক্তায় টনটনে ব্যথা, সারা হাতে ছড়িয়েছে সে ব্যথা। ড্রাইভিং করতে কষ্ট হচ্ছে, শরীরের অবস্থাও ওর সুবিধার না। তবু দ্রুততার সাথে ড্রাইভ করতে থাকে তাথই। বারবার কল করতে থাকে শার্লির নাম্বারে, কিন্তু ওর কল রিসিভ হয় না। তাথই হলে পৌঁছালো, গাড়ি থামিয়ে ছুট লাগায় শার্লির রুমের দিকে। সিঁড়ি বেয়ে 4 তলা উঠে আসে দৌড়ে, হন্তদন্ত হয়ে রুমে ঢুকে পড়ে ও। তাথইকে হুট করে রুমে ঢুকতে দেখে অপ্রস্তুত হয়ে যায় রুমের মেয়েটা। রুম ঝাড় দিচ্ছিল ও। তাথই ঘরে চোখ বোলালো, আজ ক্লাস নেই ওদের, শার্লির হলেই থাকার কথা। রুমের মেয়েটাকে জিজ্ঞেস করলো, শাড়ি কোথায়? আপনি তাথই আপু? শাড়ি কোথায়? জবাবের পরিবর্তে পুনরায় একই প্রশ্ন শুনে আর কথা বাড়ানোর সাহস পায় না মেয়েটা, তাই গড়গড়িয়ে বলল, আপু আপু তো আজ সকালে ট্রেনে বাড়ি চলে গেছে। উত্তর শুনতেই তাথই শরীরের সবটুকু শক্তি ফুরিয়ে যায় যেন। দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে ওর। একলা পিছিয়ে দরজা ধরে কোনো মতে নিজেকে দাঁড় করিয়ে রাখে তাথই। চোখ বেয়ে জল গড়াতে থাকে ওর। জীবন ওকে দেবার মতো আহামরি কিছুই দেয়নি, শুধু বন্ধুত্ব ছাড়া। এত এত রাগী অসহিষ্ণু মেয়েটার পাশে কী করে যেন শার্লি আলো জুড়ে গিয়েছিল, কী করে যেন সব পরিস্থিতিতে পাশে আছি ভাবটা স্থির করে নিয়েছিল ওরা। সেই দুই বান্ধবীও আজ হারিয়ে ফেললো ও। তাথই দরজার পাল্লায় পিঠ ঠেকিয়ে বসে পড়ে মেঝেতে। এক দৃষ্টিতে শার্লির বিছানার দিকে তাকিয়ে থেকে কাঁদতে থাকে। রুমের মেয়েটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাথইকে। শার্লি চেঁচিয়ে চেঁচিয়ে ফোনে কথা বলতো আর তাথই তাথই করতো। ভোরে নিজের সুতোটাও গুছিয়ে চলে গেছে ও, আর যাওয়ার সময় কেবল এই একটা নামই নিয়ে গেছে, তাথই। মেয়েটারও মন খারাপ হয়ে যায় তাথইয়ের অসহায়ত্ব দেখে। রুম ঝাড়া সমস্ত ধুলোবালি দরজার সামনেই জড়ো করেছিল ও। তাথইয়ের পায়ে ধুলো চিকচিক করছে। মেঝেতে বসে যাওয়ার দরুন ওর মেরুন কুর্তাটাতেও ধুলো লেগে গেছে। টেবিল থেকে একটা ভাঁজ করা কাগজ এনে তাথইয়ের সামনে হাঁটু কেটে বসলো মেয়েটা। ধরা গলায় বলল, শার্লি শার্লি আপু যাওয়ার সময় এটা আপনাকে দিতে বলেছেন। তাথই বুক ছিঁড়ে হাহাকার বেরিয়ে আসতে চায়। দরজায় মাথা ঠেকিয়ে চিঠিটা হাতে নেয়। ভাঁজ খুলতেই শার্লির হাতের লেখা। তাথই বেশ কাটাকাটি করেই লেখা, কেমন আছিস তাথই? সরি রে, হয়তো বুঝোর অনুপস্থিতিতে তোর সাথে আমার আরও বেশি সময় কাটানো উচিত ছিল, কিন্তু পারলাম না। আমি জানতাম কল রিসিভ করছি না দেখে তুই ঠিক হলে এসে আমার খোঁজ করবি, তাই এটা রুমমেটের কাছে দিয়ে গেলাম। প্রচণ্ড পরিমাণে নিরুপায় হয়ে তোদের দৃষ্টির আড়ালে যেতে বাধ্য হয়েছি। কারণটা আর কেউ না জানলেও তুই জানিস, আমি জানি। তোর ভাইকে আমি ভালোবেসেছিলাম, আর সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। বিষয়টা আমার জন্য কষ্টেরই, তুই এটা বুঝতে পেরেছিস আমি জানি। কিন্তু এমন নগণ্য একটা কারণে তোর সাথে আমার বন্ধুত্ব শেষ এমনটা ভাবিস না প্লিজ। আমি এতটাও নীচ নই, এতটাও স্বার্থপর নই। তুই এটা ভাবলে আমি নিজের কাছে কতটা ছোট হয়ে যাব তা তুই কল্পনাও করতে পারবি না। তাই প্লিজ, তুল্যর বিয়ে, আমার চলে আসার আমাদের বন্ধুত্ব, এই তিনটাকে এক করে ফেলিস না প্লিজ। আমি কি বলে বিষাক্ত শহর ছাড়লাম, আমাদের বন্ধুত্ব না। বাস একটু সময় চেয়েছি তোর থেকে, দিবি না? আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করিস না,
নিজেকে সামলে আমি নিজ থেকেই কল করবো তোদের। তবে হ্যাঁ, ফিরে আয় বলে তখন আবার আবদার করে বসিস না। আমি আর ঢাকায় ফিরবো না, ঠিক করেছি একমাত্র তোর আর তাসদিদ ভাইয়ের বিয়ে হলে তখনই ঢাকায় যাব তোদের দোয়া করে আসতে। তাই যত দ্রুত পারিস আমার চাওয়াটা পূরণ করে দিস। ভালো থাক সবাই। আর হ্যাঁ, গাড়িটা একটু আস্তে চালাস তাথই, শার্লি তোদের অনেক মিস করবে। কাগজ বুকে চেপে ধরে চিৎকার করে কান্না শুরু করে দেয় তাথই। আশেপাশের রুম থেকে ছুটে আসে বাকি মেয়েরা। রুমের মেয়েটাকে জিজ্ঞেস করে জানতে পারে তাথইয়ের কান্নার কারণ শার্লির চলে যাওয়া। বিস্ময় সমবেদনায় চোখ ভরে ওঠে কারো কারো। বন্ধুত্ব এমনও হয়। অনেকটা সময় কান্নার পর তাথই চোখ মেছে নিথর দেহকে জোরপূর্বক তুলে হাঁটা লাগায় হলের বাইরে এসে নিজের গাড়িটার দিকে তাকাতেই শার্লির বলা, গাড়ি আসতে চালাস, কথাটা মনে পড়ে ওর। তাথইয়ের চোখ বেয়ে পুনরায় জল গড়ায়। আশপাশ তাকিয়ে একটা গাছের ডাল চোখে পড়ে ওর। তাথই হাতে নেয় সেটা, একে একে ভেঙে ফেলে গাড়ির সব কয়টা কাঁচ। যে তাথই নিজের গাড়িতে একটু আঁচ আসলেও সহ্য করতো না, নিজ হাতে সে গাড়িটা নষ্ট করে ফেলে ও। তারপর এক ধনে পিচ ঢালা রাস্তার দিকে তাকিয়ে হাঁটতে থাকে। পেছনে ফেলে আসা প্রতিটি মুহূর্ত মনে পড়তে থাকে তাথই। আলফিস কন্যা হিসেবে তাথই আলফিস নামটার পাশে সবাই প্রাপ্তির পূর্ণ ঝুলি কল্পনা করে নেয়। অথচ কেউ জানলো না ওর মতো নিঃস্ব আর দুটো নেই। ভালোবাসা নামক 4 বর্ণের অনুভূতি ওর জীবনে এসে ওকেও নিঃস্ব করে দিয়ে গেছে, সাথে ওর ভালোবাসার মানুষগুলোকেও ভেঙে চুরে দিয়ে গেছে। মা, বাবা, ভাই, বান্ধবী, পোষ্য, ওর কেউ নেই, কিচ্ছু নেই। এত বিচ্ছেদ, এত গ্লানি নিয়ে বাঁচা যায়? সম্ভব? গোধূলির শেষ প্রহরে তৈয়ব আলফিস অম্বুনিরে ফিরলেন। বাসায় ঢুকতেই অনুভব করলেন শ্মশানের মতো খাঁ খাঁ করছে চারপাশ। সদর দরজা দিয়ে ড্রয়িং রুমের ভেছেতে লালচে রোদ পড়ছে। তুল্য সোফায় বসে সিগারেট টানছে আপন মনে। চোখ ঘুরিয়ে আলোকে খুঁজলেন তৈয়ব আলফিস। ও নেই দেখে মনে মনে একটা স্বস্তি অনুভব করলেন যেন। গলাটায় টেনে ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, গেছে ওই মেয়ে? কয় টাকায় বিদায় হলো তোমার প্রেমিকা? তুল্য বাবার দিকে চোখ তুলে চাইল। জোরহীন শরীরটা নিয়ে উঠে দাঁড়ালো। শেষ হওয়া সিগারেটটুকু পায়ে পিষে শান্ত ভঙ্গিতে বলল, আলো আমার বিয়ে করা বউ, প্রেমিকা না। আর ও কোনো বাজারও মেয়েও না যে টাকার বিনিময়ে অম্বুনির আসবে আর যাবে। অবশ্য তুমি যদি অম্বুনিরকে বাজার মনে করো, তোমার ছেলের বউকে টাকায় বেচাকেনা করতে ইচ্ছুক হও, তাহলে সেটা আলাদা কথা। সদর দরজার বাইরে দাঁড়িয়ে সবটা শুনলো আলো। চোখ বন্ধ করে অশ্রুকে থামিয়ে দেওয়ার চেষ্টা করলো। কে বলবে যে তুল্য ওকে বাজারও না বলে নিজের বাবার স্বার্থে তর্ক করছে? সেই তুল্যই ওকে বাজারও প্রমাণ করে জোরপূর্বক বিয়ে করে এনেছে। আলোর দম বন্ধ লাগতে থাকে। নিজের পরিস্থিতি বুঝতে পারে না। আর ঠিক কী ওকে দেখতে হবে, কী শুনতে হবে? ছেলের মুখে এত বড় কথাটা শুনে আপাদমস্তক রিডি করে ওঠে তৈয়ব আলফিসের। হুঁশ হারিয়ে সর্বশক্তিতে তুল্যকে চর লাগালেন তিনি। ঠোঁট কেটে যায় তুল্যর। চমকে উঠে পিলার আঁকড়ে ধরে আলো। তৈয়ব আলফিস কঠোর গলায় বললেন, আর একটা বাজে শব্দ বললে আমি তোমায় ত্যায্য করতে দুবার ভাববো না তুল্য। তুল্য তাচ্ছিল্য হেসে ঠোঁট মুছল। আলো আর অপেক্ষা করল না, ভেতরে ঢুকছিল ও। তৈয়ব আলফিস ওকে দেখে উচ্চস্বরে বললেন, এই মেয়ে, তোমাকে বলেছিলাম না এ বাসা ছেড়ে চলে যেতে? দেন হোয়াই আর ইউ স্টিল হিয়ার? যাওনি কেন? আলো থামে, শ্বশুরের দিকে নিমিলিত চোখে চেয়ে জবাব দেয়, আমি বাসায় আছি সেটা ঠিকই লক্ষ্য করলেন, অথচ সকাল থেকে তাথইকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা আপনার খেয়ালই নেই বাবা। তো যে শ্বশুর নিজের মেয়ের চেয়েও তার ছেলের বউকে বেশি গুরুত্ব দিচ্ছে, সে শ্বশুর বাড়ি ছেড়ে কি করে যায় বলুন? আমি যাচ্ছি না। কিঞ্চিত অপ্রস্তুত হয়ে পড়েন তৈয়ব আলফিস। বেরোনোর সময় তাথইকে দেখতে গিয়েছিলেন তিনি। ও ওয়াশরুমে ছিল। মেয়ে অম্বুনিরে নেই জেনে ছেলের দিকে তাকালেন তিনি। তুল্যর ঠোঁটের রক্ত থামেনি। ও টিস্যু নিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, এমন চিন্তার অভিনয়ের প্রয়োজন নেই ড্যাড। তাথই বলেছে ও নিজের কোনো ক্ষতি করবে না। তাছাড়া আমি আন্দাজা করতে পারছি ও কোথায় গেছে। তুমি তোমার আসল রিল্যাক্স মোডে ফিরে আসো, আমি নিয়ে আসছি ওকে। তাথই শার্লির কাছে নেই তুল্য, নাইবা শার্লি হলে আছে। তুল্য বেরিয়ে যেতে পা বাড়াচ্ছিল। আলোর কথায় চকিত চোখে চায় ও। আলোর জল ভরা চোখ দেখে বুঝতে পারে ওই চোখে ওর নামে কত ঘৃণা। তারা যেন চেঁচিয়ে বলছে, তোমার একটা ভুল আমাদের প্রত্যেকের জীবন তছনছ করে দিয়েছে তুল্য।
তুল্য নিবু নিবু কণ্ঠে আলোকে শুধালো। তুমি হলে গিয়েছিলে? মাথা উপর নিচ করে আলো। তাথই কোথায় যেতে পারে সে ধারণা ওরও ছিল। শর্লির অবস্থা যেমন তাথই জানে, তেমনই ও কল্পনা করতে পারে। তাই তৎক্ষণাৎ তাথইকে খুঁজতে হলে গিয়েছিল ও। পায়নি, নাইবা শার্লিকে পেয়েছে। আলো থেমে থাকেনি, রুমনের ঠিকানা খুঁজতে ক্যাম্পাসেও গিয়েছিল ও। অতঃপর রুমনের বাসায় গিয়ে ওর মায়ের কাছ থেকে জানতে পারে ওর বাবা দেশে ফিরেছে। ছেলেকেও বিদেশে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল ছেলেকে নিয়ে পাসপোর্ট অফিসে চলে গেছেন তিনি। তাতেও সেখানেও যায়নি। ব্যর্থ সৈন্যের মতো পুনরায় অম্বুনির ফিরতে বাধ্য হয়েছে আলো। তুল্য এক মুহূর্ত দাঁড়ালো না। বাবার কোটের সামনের পকেটে থাকা চাবির কোচটা নিয়ে ছুটে বেরিয়ে গেল ও। গাড়ির চাবি আনতে ঘরে যাওয়ার মতো সময় নেই ওর। রাত 10:30। ছাত্র হলের সামনের বাস্কেটবল কোর্টটায় দু প্রান্তের লাইট দুটো জ্বলছে। সেকেন্ড দুই পর পর স্টিলের বোর্ডে আঘাতের আওয়াজ আসছে। কোর্টের মেঝেতে সুঠামদেহী যুবকের লম্বা ছায়া। তারই হাত থেকে ছোড়া বল শব্দ তুলছে বাস্কেটের পেছনের বোর্ডে। যুবক মনোযোগী হয়ে বল ছুড়ছে, বাউন্স করা বল হাতে লুফে নিচ্ছে, আবার ছুঁড়ে মারছে বোর্ডকে লক্ষ্য করে। অনেকটা সময় পর পর কোর্ট পাশ কাটাচ্ছে একটা দুইটা ছেলে। কেউ সিগারেট হাতে দুঃখ বিলাস করতে বেরিয়েছে, কেউ আড্ডাস্থল থেকে ফিরছে, তো কেউ বা বেরিয়েছে রাতের আধার মাপতে। যাওয়ার সময় বোর্ডে বল আঘাতের শব্দ শুনে আর চোখে কোর্টে তাকাচ্ছে প্রত্যেকেই। গাঢ় নীল আর খয়েরি চেকের শার্ট পরনের যুবক একা সেখানে। এলোমেলো ভাঁজে নেমে আসা শার্টের বড় হাতা, কালো প্যান্টের নিচ দিকটা গিটের ওপরে ভাঁজ দিয়ে গোটানো, পায়ে স্লিপার। চেনা মুখটা দেখে সৌজন্য হাসি ফোটে পাশ কাটানো বেশিরভাগ ছেলেদের। হাসি মুখে যুবকের উদ্দেশ্যে গলা ছেড়ে সালাম জানায় কেউ কেউ। বল ধরে দৃষ্টি বিনিময় করে সালামের উত্তর নেয় যুবক। আবারও ব্যস্ত হয়ে পড়ে নিজের মতো করে। একে একে সবার চলে যাওয়ার পর বল হাতে ধরে রাখল সে। কোর্টের পাশেই ইনডোর গেমসের জন্য জায়গা করা। সেখানকার 3টে দরজার সবচেয়ে পেছনের দরজাটা দিয়ে বেরিয়ে আসলো শান্ত। পরনে স্যান্ডেল, গেঞ্জি, লুঙ্গি। এগিয়ে এসে বলল, ওটাকে কতক্ষণ বসিয়ে রাখবো? তাজদিদ শান্তর দিকে বল এগিয়ে দিল। বল হাতে নেয় শান্ত। নেমে আসা শার্টের হাতা গোটাতে গোটাতে তাজদিদ এগুলো ঘরের ভেতরে। জায়গাটা লুডো, দাবা, ক্যারম, টেবিল টেনিস সহ নানান অন্তস্থ ক্রীড়া সামগ্রীতে ভরপুর। রুমের সমদূরত্বে পরপর 3টে হলুদ বাল্ব চলছে। মাঝখানটায় বাল্বের বরাবর নিচে আফিফ বসা। ঘামে ভিজে উঠেছে ওর আপাত মস্তক। টুকটাক রাজনীতি ও করে, কিন্তু শান্ত আরও বেশি অ্যাক্টিভ বলে ওর সাথে তেমন ওঠা বসা নেই। কাজ আছে বলে হুট করেই শান্ত আজ ধরেছে ওকে। ক্যাম্পাস থেকে বেরোতেই দেয়নি, অথচ এ ভাই ও ভাইকে সালাম দেওয়া ব্যতীত কিছুই করতে হয়নি আফিফকে। শান্ত ওকে রাতে হলে থাকতে বলেছিল, কিছুক্ষণ আগে আবার এখানটায় ডেকে পাঠিয়েছে। মিনিট 5 বসে থাকার পর সেখানে তাজদিদকে দেখে অবাক চোখে তাকালো আফিফ। ওর বিস্ময়ের চোখ দুটো দেখে তাজদিদ এগিয়ে গিয়ে প্যান্টের পকেটে এক হাত গুজে আরামে দাঁড়ালো। স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ বলো, পেজে তোমাকে কাউন্টার পোস্ট করতে কে বলেছিল? আফিফ আরও অবাক হলো, প্রসারিত চোখে চাইলো তাজদিদের দিকে। শান্তর বন্ধু তাজদিদ, কিন্তু তাজদিদ তো রাজনীতিতে নেই, ও তো হলেও থাকে না। তাহলে ও এখানে কেন আসলো? আর ওকে এই প্রশ্নই কেন করছে? তার মানে কি তাজদিদ তাথর বিষয় কিছু জানে না? আফিফের কিছু বুঝে আসে না। তাজদিদ ওর অমন শূন্য অভিব্যক্তিতে সময় অপচয় করলো না। ঘুরে গিয়ে পাশের টেবিল থেকে পুল স্টিক হাতে নিল। টেবিলের মাঝের বলগুলোর দিকে তাক করে বলল, আইটি ব্রাঞ্চকে ঘুষ দেবো না বলে তোমার নামটা বের করতে দেরি হয়ে গেছে। এখন তুমি কি আমার আরও দেরি করাতে চাচ্ছ? আফিফ এবার আর অবাক হলো না। পোস্টটা ওর ছিল, এটা যখন তাথই জানে, তাজদিদও জানবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাথই ওকে কাউন্টার পোস্ট করতে বলেছে, এটা কেন তাজদিদ জানে না? আফিফ পাশে তাকালো। সেখানে শান্ত টুথপিক দিয়ে দাঁত খোঁচাচ্ছে। ওর লুঙ্গি হাঁটু অব্দি উঁচি, ভাঁজ করে সামনে গেট দেওয়া। শান্তর ভাব আফিফের সুবিধে ঠেকল না। তাথই এমনিতেও অনেক ভয়ানক পরিস্থিতিতে ফেলেছিল ওকে। সদ্য মৃত্যুর হাত থেকে ফিরে আসার পর আপাতত এই দৃশ্য তাজদিদ তাথই নাম দুটোর আগে পরে থাকতে চাইছে না ও। তাই সোজা জবাব দেওয়াই উত্তম মনে করলো আফিফ। ভারাক্রান্ত মন নিয়ে বলল, তাথই বলেছিল।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তাসদিদ পুল স্টিক ঠেলতে গিয়েও থেমে যায়। বলের পরিবর্তে চোখ তুলে আফিফের দিকে তাকালো। ওর জবাব শুনে শান্তর দাঁতের মাড়িতে টুথপিকের খোঁচা লেগেছে। মুখের ভেতরের এক দু ফোঁটা রক্ত থুতুর মতো করে ফেললো শান্ত। ভ্রুকুটি করে বলল, কি? কেন তাতই? তাতই আলফেজ? শান্ত তাসদিদের দিকে তাকালো। আফিফ বলতে থাকে, ওই আমাকে বলেছিল কাউন্টার পোস্টটা দিতে, আর আগের পোস্টটা প্রফেসর সুবোধ। তুমি যাও। সোজা হয়ে দাঁড়িয়ে বলল তাসদিদ। আফিফ একবার ওকে দেখলো, আরেকবার শান্তকে। শান্ত ব্যস্ত হয়ে বলল, আর ও যে তোর এগেনস্টে পোস্ট করেছিল সেটা? তাসদিদ বিষয়টাকে গুরুত্ব দিল না। ঘাড় নাড়িয়ে আফিফকে আবারও ইশারা করলো চলে যাওয়ার জন্য। আফিফ সাথে সাথে উঠে দাঁড়ায়, দ্রুততার সাথে স্থান ত্যাগ করলো। তাসদিদ ওর চলে যাওয়া দেখে আবারও টেবিলে পুল স্টিক ঠেকালো। বল আঘাত করে তাসদিদ, সেগুলোর বেশিরভাগই গিয়ে পড়ে টেবিলের বিপরীত কোণের পকেট দুটোতে। তাসদিদ স্থির চোখে সেদিকে তাকিয়ে থেকে বলল, ভালোবাসে না? বসলে কি হতো? আলফেজ কন্যার সাথে প্রেম করতে তুই? জবাব না দিয়ে তাসদিদ শান্তর দিকে তাকিয়ে রইল শুধু। শান্ত কিছু মনে পড়ার মতো করে বলল, ওহো, বলে গিয়েছিলাম তাসদিদ ওয়াসির তো এখন প্রেম টেম করবে না, সে তো আবার বিয়ের পর প্রেম করবে, আর বিয়ে করবে চাকরি পাওয়ার পর। তা তোর বিয়ের কি খবরে তাসদিদ? এখনো বিয়ে করিস না কেন? মাস্টার্সের রেজাল্টের আগেই 6 ডিজিট ছুঁই ছুঁই স্যালারি চাকরি পেলি, ও নিয়েও সন্তুষ্ট না? নাকি তোর বাবার পছন্দের সর্বোচ্চ গুণ সম্পন্ন মেয়ে আলোকে পছন্দ হয়নি কোনটা? তাসদিদ এবারেও জবাব দিল না। ফোন বের করে কানে তুলল ও। ওখান থেকে বেরিয়ে যেতে যেতে ফোনে বলল, রাত অনেক হয়েছে, আমি আজকে হল থেকে যাব। আমি আজকে হলেই থেকে যাবো মা, চিন্তা করো না, সকালে ফিরবো। রাখছি। শুনশান সড়কটায় একাকী হাঁটছে তাথই। এক ধ্যানে সামনে তাকিয়ে পা চালাচ্ছে ও। গন্তব্য পথ কোনো কিছু না ভেবে এগিয়ে চলেছে কেবল। জনমানবহীন আশপাশটার কোনো ভ্রুক্ষেপ নেই। মাঝে মাঝে দু একটা প্রাইভেট কার আর বাস চলে যাচ্ছে রাস্তা দিয়ে। পিচ ঢালা পথ সারাদিনের রোদে জ্বলন্ত কয়লার মতো গরম হয়ে আছে অনেকটা। খালি পায়ে হাঁটতে হাঁটতে তাথইয়ের এক পায়ের গোড়ালি ছেড়ে গেছে, জ্বলছে সেখানটা। কবজির ব্যথা তো আছেই, আগের রাতে দেওয়া স্যালাইন ব্যতীত শরীরে শক্তি জোগানোর আর কিছু গত 2 দিনে ওর পেটে পড়েনি। শ্বাস নিতেও দুর্বল লাগছে, তবুও সেটা মাথায় নেয় তাথইয়ের। উদ্ভ্রান্তির মতো দিনভর এইভাবেই রাস্তায় রাস্তায় হেঁটেছেও, আর হিসেব কষেছে। ওর জন্য, ওর বিধ্বংসী ভালোবাসার জন্য কতগুলো জীবনে ঘূর্ণি, কতগুলো জীবনে সুন্দর গোছানো স্বপ্ন নষ্ট হয়ে গেল। মা বাবা, বুঝো, শর্লি তুল্যর সম্পর্ক, আলো তাসদিদের ভবিষ্যৎ, ওর জন্য সব শেষ হয়ে গেছে। সব ধূলিসাৎ হয়ে বাকি ছিল এক রুমন, আজ সেটুকুও ছেড়েছে ও। রুমনের মা ওকে কল করে জানিয়েছে বিদেশি নাট্য নির্মাতার সাথে রুমনের বাবা কথা বলে ছেলের ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন। কিন্তু রুমন বিদেশে যেতে চাইছে না। তার ধারণা এর কারণ তাথই। তাই তিনি তাথইকে কল করে বলে দিয়েছেন ও যেন রুমনের সাথে আর যোগাযোগ না করে। এর আগ অবধি একজনের কলও রিসিভ করেনি তাথই। রুমনের মায়ের কাছে এমন কথা শোনার পর ফোনটা কোথাও একটা ফেলে দিয়ে এসেছেও। ঠোঁটে তার ছেলের হাসির সাথে চোখ বেয়ে পুনরায় জল গড়ায় তাথই। ওর মনে হঠাৎ হানা দেয়, এ গল্পে জড়িত বলে আরও অনেকেই অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে। অন্তু, ওর স্ত্রী, রিঙ্কি, টেরেন্স, আফিফ, সুবোধ, এমনকি ভার্সিটি সেই সিনিয়র আপু, কেউ ছাড় পায়নি, কেউ না। সেই হিসেবে ও একাই সবার ক্ষতির কেন্দ্রবিন্দু। আজকে তাথইয়ের সবার প্রতি করুণা হচ্ছে। ওর জীবনে জড়িয়ে যাওয়া প্রত্যেকের অবস্থানের জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে। যদি তাদের গল্পেও কোথাও না থাকতো, তাহলে সবার জীবনচিত্র অন্যরকম হতো। সে ভালো খারাপ যেমনই হোক, সেসবে অন্তত ওর একার দায় থাকতো না। নিজেকে এমন সর্বোচ্চ পর্যায়ের অপরাধী ভাবতে হতো না। হৃদয়ের রক্তক্ষরণের মাত্রা এতটাই বেড়েছে যে শারীরিক ব্যথাকে ভুলে গেছে তাথই। সর্বাঙ্গে ব্যথা আর দুর্বলতা নিয়েই এলোমেলো পায়ে হাঁটতে থাকেও। হঠাৎ করেই একটা ট্রাক এসে থামলো ওর সামনে। বেখেয়ালি তাথই সেদিকে ফিরলও না, পাশ কাটিয়ে আগের গতিতেই হাঁটতে থাকেও।
ট্রাকের সামনে থেকে নেমে এসে এবার তাথইয়ের পথ আগলে দিল কেউ। তাথইয়ের পা থামে, চোখ তুলে দেখলো ওর সামনে দুজন লোক। দুজনের পরনে লুঙ্গি গেঞ্জি, কাঁচা পাকা চুলদাড়ি, মোচ মিলিয়ে উভয়ে মাঝ বয়সে। তাথইকে চোখ তুলতে দেখে দুজনেরই দাঁত বের করে হাসি দিল। ল্যাম্পপোস্টের আলোয় তাদের পান খাওয়া হলুদাভ দাঁতগুলো স্পষ্ট দেখল তাথই। লোক দুজনের একজন পান চেপানোর ভঙ্গিতেই বলল, কি মামনি, কই যাও? জবাব না দিয়ে তাথই পাশ কাটাচ্ছিল। একজন লাফিয়ে ওর পথ আবারও আগলে দিল। তেমনি সপাটে হেসে বলল, আরে আরে কও তো কই যাইবা, চলো তোমারে পৌঁছাইয়া দেই। হাইটে হাইটে আর কত দূর যাইবা? আমি পারবো। তাথই বলতে বলতেই লোকটা খপ করে হাত ধরে ফেললো ওর। চমকে ওঠে তাথই, পাশের জনের দিকে তাকিয়ে দেখে তার হাসিটাও তেমনই বিশ্রী। তাথইয়ের হাত ধরে থাকা লোকটা বলল, আচ্ছা চলো দেখি কতক্ষণ পারো, আমাগো লগে চলো। কথার মানে বুঝে বিস্ফোরিত চোখে তাকালো তাথই। আশপাশ তাকিয়ে দেখে দৃষ্টিসীমায় কোথাও কেউ নেই। ওর বুঝে আসে আত্মগ্লানিতেও এতটাই ডুবেছিল যে ভুলেই গেছে মাঝরাতে এভাবে রাস্তায় বেরিয়ে পড়াটা ওর সম্মানের ওপর আসতে পারে। লোকটা আরেকটু শক্ত করে হাত মুঠো করলো তাথইয়ের। তাথই সেদিকে চায়, গায়ে জোর নেই তবুও মোচড়াতে থাকে হাত। বলে ওঠে, ছাড়ুন। কয় কি এই মাইয়া, তোমার কি মনে হয় আমরা তোমারে ছাড়ার জন্য ধরছি নি? তাথই সময় নেয় না, কামড় বসায় লোকটার হাতে। সে আর্তনাদ করে ওর হাত ছেড়ে দিল। হাত ছাড় পেতেই ছুট লাগালো তাথই, কিন্তু কয়েকবার ছুটতেই মাথা ঘুরে ওঠে ওর। ভারসাম্য হারিয়ে পাকা সড়কটায় মুখ থুবড়ে পড়ে যায় তাথই। হাতে ভর করে উঠে দাঁড়াতে যাবে, টের পেল পায়জামার হাঁটুর দিকে ছিঁড়ে গেছে, সেখানেও চামড়া ছড়েছে। এতক্ষণে শারীরিক যন্ত্রণা কাবু করে ফেলে তাথইকে। চোখ ফেটে জল গড়ায়, হাত পায়ের অসহনীয় ব্যথা আর ক্ষতগুলোর জন্য। হাত দিয়ে পা টেনে কোনো মতে উঠে দাঁড়ালো ও। তালমাটাল অবস্থায় দেখলো ওর সামনে সেই দুই লোক দাঁড়ানো। তাদের হাসির মানে এই বিপদ অতিক্রমের সামর্থ্য নেই। আশপাশ তাকিয়ে হাতের কাছে আত্মরক্ষার জন্য কিছুই পেল না তাথই। পেছন ফিরে দেখে দুই রাস্তার মাঝে কাঁটাযুক্ত ও বাগান বিলাস। তাথই চোখ ঝাপসা হয়ে আসছে, তবুও হাত বাড়ালো ও গাছের দিকে। ঠিকঠাক না দেখা দরুন কাটা দান হাতে ফুটে 3-4 জায়গায় জখম হয়। হাতেই রক্ত ঝরতে থাকে ওর। তবুও বড়সড় একটা কাটা হাতে মুঠো করে নিল তাথই। সামনে দাঁড়ানো দুই পুরুষের দিকে তাকিয়ে শক্ত করলো নিজেকে, কিন্তু লাভ হলো না। শরীরে কোনো শক্তি নেই ওর। ওকে টলতে দেখে লোক দুটো বিশ্রী হাসলো। তাতে বুঝলো ওদের সে হাসিতে তাচ্ছিল্য। এই বলহীন শরীরে আমাদের প্রতিহত করার সাধ্য তোমার নেই। লোক দুটো পা বাড়ালো ওকে ধরার উদ্দেশ্যে। নিরুপায় হয়ে কাঁটাটা নিজের বাঁ হাতের কবজিতেই ধরল তাথই। লোক দুটো থামে ওর কাছ দেখে। অদ্ভুতভাবে হেসে হাতের কবজিটাতে কাঁটা ফোটায় তাথই। বড় কাঁটাটা চামড়া ভেদ করে গভীরে প্রবেশ করতেই তাজা রক্ত ঝরতে শুরু করে সেখান থেকে। তাথইয়ের চোখ বেয়ে জল গড়ায়। বড় বড় দম নিয়ে বলে উঠল, এমনিতেও বাঁচার কারণ ছিল না। এখন এখন যদি আমাকে অসম্মান থেকে বাঁচতে মরতেও হয়, আমার জন্য এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। এভাবে ক্ষণে ক্ষণে মরার চেয়ে একেবারে মরে গিয়ে বেঁচে যাওয়া ভালো। অ্যান্ড আই চুজ দ্য সেকেন্ড ওয়ান। ঝুম বৃষ্টির আওয়াজ কানে আসছে তাথইয়ের। গায়ের ওপরে থাকা চাদরের উষ্ণতায় শরীর জুড়ে জেঁকে বসেছে আরাম প্রিয়তা। চোখ জোড়া খুলতে বাঁধ সাজছে, কিন্তু টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ তাথইয়ের চোখের অবাধ্যতাকেই প্রশ্রয় দিল না। আস্তে ধীরে চোখ মেলল ও। বারবার তাকাতেই সবার আগে চোখে পড়ল কাঁচ সদৃশ জানালার বাইরে বিদ্যুতের ঝলকানি আর তার সামনে উল্টো পাশ হয়ে দাঁড়ানো এক পুরুষালী অবয়ব। ঘরে একমাত্র আলোর উৎস ছোট্ট একটা টেবিল ল্যাম্প। আশপাশটা তাই তেমন বোঝা যাচ্ছে না। ছোট ছোট শ্বাস নিয়ে তাথই বোঝার চেষ্টা করলো ও ঠিকঠাক চোখ খুলছে কিনা, সোজা ভাষায় বেঁচে আছে কিনা। আরও সেকেন্ড 5 সময় নিয়ে টের পেল ভুল দেখছে বা শুনছে না ও। ওর প্রাণবায়ু তখনও অবশিষ্ট। চোখ বন্ধ করে আগের রাতের ঘটনা মনে করার চেষ্টা করলো তাথই। লাভ হলো না। দুর্বল শরীরটা টেনে তুলে বসার চেষ্টা করলো এবারেও, কিন্তু পারল না। দৃষ্টিক্ষেপ করলো ঘরের প্রান্তে দাঁড়ানো একমাত্র মানবের দিকে। গাঢ় খয়েরি রঙের শার্ট পরিহিত মানবের প্রশস্ত কাঁধ দৃশ্যমান। শার্টের কোথাও কোথাও ভেজা। উল্টো পাশ হয়ে সুনিপুণ ভঙ্গিতে চামচ বাটি নিয়ে ব্যস্ত মানুষটা।
কথা বলার শক্তিটুকু পাচ্ছে না তাথই। আশপাশটায় আরেকবার চোখ বুলিয়ে যা বুঝলো, ও সোফায় শোয়া, ঘর জুড়ে বড় বড় সেলফ, তাতে বই, বিকার, টেস্ট টিউব, রিওজেন্টের বোতল সহ ছোট ছোট লতানো গাছ দেখে মাথায় ব্যথা অনুভব হলো তাথই। মাথা দু হাতে ধরে চোখ বন্ধ করে নেয়, আর তখন চোখের সামনে ভেসে ওঠে একই পেশিবহুল হাত, আর সেই হাত ছিন্ন প্রায় আঁক। বিপরীতমুখী হয়ে দাঁড়ানো সেই মানুষটার পরনে গাঢ় খয়েরি শার্ট, হাত জোড়া কোনোই অবধি গোটানো। ঠিক তার সামনে জড়সড় হয়ে হাত জড় করে দুজন মধ্যবয়স্ক বসে, উভয়েরই গেঞ্জি ছিঁড়ে গেছে হাতে কাঁধের দিকে, তাদের মুখে আকুতি। ভুল কইরা ফালাইছি বাবা, এইবারের মতো যাইতে দাও, এইবারের মতো ছাইড়া দাও। তাথই তৎক্ষণাৎ চোখ মেলল। এনারা আর কেউ নয়, ওর সম্ভ্রমহানি করতে চলা সেই ট্রাক চালকেরা। কয়েক ঘন্টা আগে ঠিক কী ঘটেছে কিছু বুঝে না উঠে আবারও ঘরের মানুষটার দিকে তাকালো তাথই। সে লোক ফিরেছে ওর দিকে। অন্ধকারের জন্য হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকা দীর্ঘদেহীর চেহারা দেখতে পেল না তাথই। মনে মনে ভয় দানা বাঁধার আগেই একটা শ্বাসের সাথে সাহস সঞ্চার করলো ও। মৃদুস্বরে বলল, কে? লোক এক পা এগোয়, আর বাইরের বিদ্যুৎ চমকানোর আলোয় তার চেহারা দৃষ্টিগোচর হয়। শ্বাস আটকে আসে তাথইয়ের, দৃষ্টি প্রসারিত হয় অস্বাভাবিক হারে। তবে ওকে অবাক হতে দেখে অকল্পনীয় অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটি অবাক হলো না, অতি সরল প্রত্যুত্তর করল, তাজদীদ ওয়াসির। তাথইয়ের চোখ বেয়ে টুপটাপ জল গড়ায়, ঝাপসা চোখ জোড়ায় ভেসে ওঠে আগের রাতের কিছু অঘোষিত মুহূর্ত। মৃত্যুকে স্বীকার করতে তখন হাতে কাঁটা ফুটিয়েছিল, কিন্তু উপরওয়ালার হয়তো ভিন্ন পরিকল্পনা ছিল। কাঁটা দিয়ে কোনোরূপ গভীর আঁচড় কাটার আগে জ্ঞান হারিয়েছিল তাথই। মাঝে যখন জ্ঞান ফিরল, নিজেকে রাস্তাতে পড়া অবস্থায় আবিষ্কার করেছিল ও। নড়চড় করতে গিয়ে বুঝল দেহে শক্তি নেই। শুরুতেই নজরে পড়ল হাতের কবজিতে থাকা বাঁধন। অতঃপর চোখের সামনে আসে সেই খয়েরি শার্ট পরিহিত মানব, তাজদীদ ওয়াসির। আবছা চোখেও তাথইয়ের তখন সেই মানুষটাকে চিনতে ভুল হয় না। কিন্তু পরিস্থিতি বুঝে আসেনি ওর। ট্রাকে আটি করা আঁখের বোঝা ছিল, সেখান থেকে টেনে একটা আঁখ বের করলো তাজদীদ। ডান হাতে ধরে বাঁ হাতে ডান হাতের হাতা ভাঁজ দিতে রাস্তায় পড়ে থাকা লোক দুটোর দিকে এগোলো ও। সপাং শব্দে একজনকে বাড়ি লাগিয়ে অতি সাবলীলভাবে বলল, ওর এই অবস্থা কেন? শক্ত আঁখের বাড়ি খেয়ে আর্তনাদ করে ওঠে লোকটা। মাথা আরও ধরে যায় তাথইয়ের। চোখ বন্ধ করে নিল ও। কানে বাজতে থাকা সপাং সপাং আঁখের প্রহারের শব্দ, আর্তনাদ আর আকুতি। ভুল হয়েছে বাবা, ছাইড়া দেও, ছাইড়া দেও। তবে সেগুলো তাজদীদের কানে যাচ্ছিল না হয়তো। প্রথম প্রশ্নের জবাব না পেয়ে এলোপাথারি বাড়ি লাগাতে থাকলো সামনে। কাউকে বলার সুযোগ দিল না। গায়ের জোর আরও ক্ষোভ দেখাতে গিয়ে তাজদীদের শার্টের ডান হাতা নেমে যায়। পুনরায় তা টান মেরে গোটালো তাজদীদ। তাথইকে দেখে বলল, কি হয়েছে ওর সাথে? আমরা কিছুই করি নেই বাবা, আমরা কিছুই করি নেই, একাই অজ্ঞান হয়েছে ও, একাই। এক পলক চোখ মেলে এই জবাবটুকু শুনছিল তাথই। পুনরায় সবটা আধারে মিলিয়ে যায় ওর। নড়ে চড়ে বিন্দুমাত্র শক্তি নেই শরীরে, চোখ খুলে রাখাটাও তাই। অতটুকু জীবনী শক্তিতে কেবল শুনতে পেল মার আর আর্তনাদের আওয়াজ। হাতের কবজির ব্যথা সর্বোচ্চ পর্যায়ে। তাথইয়ের মনে হতে থাকে ও মারা যাচ্ছে। শেষবারের মতো তাজদীদকে দেখবে বলে টেনে টুনে আরও একবার চোখ মেলল ও, কিন্তু চোখ ঝাপসা, কারো চেহারা বুঝে আসছে না। তাজদীদ হাঁটু গেড়ে বসা থেকে উঠে দাঁড়িয়েছে, আর লোক দুটো ওভাবেই রাস্তায় পড়ে কাতরাচ্ছে। তাদের গেঞ্জি ছেঁড়া, রক্তাক্ত হাত কাঁধ, সামনেই পড়ে আছে ছিন্ন ভিন্ন আঁখের ছোবড়া। কিছুক্ষণ আগ অব্দি যেটা কিনা বাঁশের মতোই শক্ত ছিল, সুনিপুণভাবে তার ব্যবহার করে আরেকজন। তাথইয়ের পরিপূর্ণভাবে চোখ বন্ধ হয়ে আসে, নিউরনেরা সঞ্চালন হারায়। এরপর কি হলো, ওকে কোথায় কিভাবে আনা হলো তার কিছুই মনে নেই। স্তব্ধ হয়ে তাথইয়ের দিকে এগুলো তাজদীদ। সোফায় শয়নরত তাথইয়ের সামনে একটা টুল টেনে বসলো। তাথই বুঝলো যা ঘটেছে পুরোটাই বাস্তব, কোনো ভ্রম নয়। সৃষ্টিকর্তা আরও একবার তাজদীদের কাছে ওর মৃত্যুকে থামিয়ে দিয়েছে। উঠে বসার চেষ্টা করলো তাথই, কিন্তু উঠতে গিয়ে মাথা ঘুরে ওঠে ওর। তাজদীদ তৎক্ষণাৎ ঝুঁকে এক হাতে ওর মাথার পেছন দিকটা ধরল, আর এক হাতের বাটিটা টেবিলে রেখে সোফার হাতলে বালিশ ঠেকালো।
তারপর তাথইকে দু হাতে আঁকলে নিয়ে ওকে শোয়া করে বসিয়ে দিল। পুনরায় টুলে বসে বলল, এখন কেমন ফিল করছো? স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।